ইউনূস বাটপার সেটাই করেছিল। সে তার প্রতিপক্ষ ভেবেছিল আওয়ামী লীগকে। সে দেশের জন্য কল্যাণ কিছু করতে আসে না, আওয়ামী লীগকে নিঃশেষ করতে এসেছিল। ডক্টর খলিলুর রহমানকে কে এই সাহস দিয়েছে যে আমাদের এরকম একটা চুক্তি করার জন্য? আমাদের ইয়াং জেনারেশনকে স্পয়েল করা, তাদেরকে চাঁদাবাজি শেখানো, শিক্ষা থেকে দূরে রাখা, তাদেরকে বেয়াদবি শেখানো, তাদেরকে শিক্ষকদের অপমান করা শেখানো, ইউনূস এই সভ্যতা আমাদের চালু করার জন্য এসেছিল। বহু লোক আছে যারা সাধারণ মামলা তারা জামিন পেতে পারে, 19 মাস পর্যন্ত এক একজন লোক জেলে খাটতেছে। তারা তো, আপনি তো একজনকে 19 মাস পর্যন্ত জেলে দিতে পারেন না, জেলে রেখে দিতে পারেন না, এবং তার মামলার কোনো ইয়ে হচ্ছে না, কোনো চার্জশিট হচ্ছে না, কিছুই হচ্ছে না। জেল কোড অনুযায়ী যেটা সংশোধন করার যে বিষয়টা, সেই সংশোধন হচ্ছে না। জেল একটা মানে কি বলবো, একটা আজব মানে আজাব হয়ে আছে। জেল কিন্তু সংশোধনের জায়গা, আপনাকে এখানে সংশোধন দিচ্ছে না, এখানে হচ্ছে প্রতিহিংসা দিচ্ছে। আপনি ক্ষমতায় আসবেন, আপনার প্রতিপক্ষকে জেলে দিয়ে দিতে হবে। ইউনূস বাটপার সেটাই করেছিল। সে তার প্রতিপক্ষ ভেবেছিল আওয়ামী লীগকে। সে দেশের জন্য কল্যাণ কিছু করতে আসে না, আওয়ামী লীগকে নিঃশেষ করতে এসেছিল। দেশ কি তার মাথা ব্যথা ছিল না? আওয়ামী লীগকে নিঃশেষ করার পরিকল্পনা থেকে সে যা যা করার, মুক্তিযুদ্ধকে শেষ করার যা যা করার, এবং সন্ত্রাসবাদ বাংলাদেশের তোলা, উগ্র মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা, আমাদের ইয়াং জেনারেশনকে স্পয়েল করা, তাদেরকে চাঁদাবাজি শেখানো, শিক্ষা থেকে দূরে রাখা, তাদেরকে বেয়াদবি শেখানো, তাদেরকে শিক্ষকদের অপমান করা শেখানো, ইউনূস এই সভ্যতা আমাদের চালু করার জন্য এসেছিল। মাসুদ ভাই আইনের কথা বলছিলেন যে এই আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেটার কেন আলোচনা হয় না? ডক্টর খলিলুর রহমানকে কে এই সাহস দিয়েছে যে আমাদের এরকম একটা চুক্তি করার জন্য? এবং এই সরকারের আবার কোন ঠাকা পড়ে গেল যে খলিলুর রহমানকে রাখার জন্য? এই খলিলুর রহমান তো ওই বাটপার যে 2000 111 সরকারের সময় তো ওই সরকারকে ডুবিয়েছিল, সে ডুবিয়ে চলে গেছে। তার বাংলাদেশের সাথে তার কোনো সম্পর্ক নাই। সে একজন বিদেশি, সে বিদেশেই থাকে, বিদেশে কাজকর্ম করে, তার নিজের স্বার্থে করছে। এবং এই সরকারে ঢুকে সে কি করছে দেখেন, 26-27-এ জাতিসংঘ সাধারণ অধিবেশনের সভাপতিত্ব করবে কে, সেই নিয়ে প্রতিযোগিতা, এবং সেই প্রতিযোগিতায় তাকে প্রার্থী করেছে বাংলাদেশ। সে এখন দেশি বিদেশি ঘুরে বেড়াচ্ছে। তার ব্যক্তি স্বার্থের জন্য বাংলাদেশের ঠেকা পড়েছে, তার সভাপতি করার জন্য। বাংলাদেশের সভাপতিত্ব করা কি আসে যায়? বাংলাদেশ কেন সভাপতি হতে হবে? বাংলাদেশ ইন্টারন্যাশনাল অঙ্গনে কি এমন মহা কাজ করে ফেলেছে যে তাকে একদম মুখ উজ্জ্বল করতে হবে, এবং খলিলের মতো একজন বাটপারকে দিয়ে, যে যার মধ্যে কোনো দেশপ্রেম নাই, যে একটা গোলামি চুক্তি করে গিয়েছে। এবং সে আরেকটা দেখেন আরেকটা কি করছে, যে মধ্যপ্রাচ্য নীতি যেটা আমাদের যেটা ছিল, আমরা সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার ইয়েতে ছিলাম। আমেরিকা যখনই আক্রমণ করলো, যে দেশগুলা আমেরিকার পক্ষ নিচ্ছিল বা আমেরিকান ঘাঁটি আছে, সেখানে ইরান স্বাভাবিকভাবে আক্রমণ করবে। কিন্তু আমরা সেখানে কি করলাম, একটা যুদ্ধ হলো, ইরানের একজন সুপ্রিম লিডার মারা গেল, সেই বিষয়ে কোনো খবর নাই, এবং কোনো নিন্দা নাই, এবং কোনো ব্যালেন্স নাই। পুরো ইমব্যালেন্স হয়েতে আমি মিডল ইস্টে আক্রমণ করলো কেন ইরান, সেটার প্রতিবাদ করলাম। আর আমি আশা করছি যে ইরান আমাকে তেলের জাহাজ আসতে দেবে, ইরান আমার সাথে সুব্যবহার করবে। এখন বাংলাদেশ কোন ঘাটা করে পড়েছে? ইরান আমেরিকা যুদ্ধে একপাক্ষিক ডিসিশন নিয়ে বাংলাদেশের তো ফরেন পলিসিটাই নষ্ট করে দিয়ে গেছে। বাংলাদেশকে কতটা একটা বিপদ সীমার মধ্যে ফেলে দিয়েছে এই ডক্টর খলিলুর রহমান। তার নিজের স্বার্থে সে সব কিছু করছে, তার ইচ্ছে অনুযায়ী ফরেন পলিসি চলতেছে। বাংলাদেশ তার ফরেন পলিসি অনুযায়ী চলতে পারছে না। এবং এই ডক্টর ইউনূস বাটপার দেখেন মিডল ইস্টে যত ঘটনা করছে, এই যখন হলো, এই আক্রমণ হলো, তখন সেও কিন্তু কোনোদিন কোনো কথা বলে নাই এই যুদ্ধ নিয়ে। যখন যুদ্ধ নিয়ে একটা চুক্তির কথা বলছে, তখন আমেরিকান স্বার্থে তখন বলতেছে যে চুক্তিতে আসো, কথা বলো, ইরানের উদ্দেশ্যে তখন সে বলতেছে, সে তখন শান্তির দূত হয়ে গেছে। এবং আজকে এই জ্বালানি সংকটের জন্য আমাদের কি দেখা দিচ্ছে দেখেন, জ্বালানি সংকট হলে সেখানে অর্থনৈতিক চাপ দিচ্ছে, অর্থনীতির উপর পুরো চাপটা বলতেছে যে জ্বালানি সংকটে দ্রব্যমূল্য বাড়তেছে, মানুষের দুর্বিষহ হচ্ছে জীবন যাপনের। আর অর্থনৈতিক চাপ যখন আপনার সংকট যখন বৃদ্ধি হয়, তখন কি হয়? আইন শৃঙ্খলার অবনতি হয়। আর আইন শৃঙ্খলার অবনতি হলে কি হয়? মব হয়, তখন মবগিরি হবে, তখন আর ইয়েকে মানবে না কেউ। কোনো আইন শৃঙ্খলা, আপনার পেটে ভাত নাই, তখন আপনি আইন শৃঙ্খলার রক্ষা করবেন নাকি? আপনি তখন চুরি ডাকাতি করবেন। এইভাবে আমাদের এই দুর্বলতাকে
ইয়ে করে মবকে শক্তিশালী করছে। এইভাবে আমাদের রাষ্ট্রটাকে সর্বনাশ করার জন্য ইউনূস এসেছিল এবং ইউনূসের এই অপশাসনের এক্সটেনশন এখনো চলতেছে। আমরা এটা থেকে রেহাই পেতে চাই। আমরা এই সরকারের মতো চলবে, তার নিজস্ব গতিতে চলবে। ইউনূসের বাটপাড়ের যে রেখে যাওয়া আবর্জনাগুলোকে দিয়ে সরকার চলবে, আইন আদালত চলবে, সেটাও চায় না। আপনি আইন আদালত নিয়ে কোয়েশ্চেন করেছেন, আইন আদালতে সেই কারণে হচ্ছে ইউনূস সাহেব এবং তার আসিফ নজরুল বাটপার যেই প্রশাসন সাজিয়ে গিয়েছিল সেই প্রশাসনে রয়ে গেছে এখন আইন আদালতে, সেই প্রশাসনেই প্রসিকিউশনে রয়ে গেছে। মানে সে প্রশাসনের কাছে কি সরকার জিম্মি হয়ে যাচ্ছে কিনা? তাহলে প্রশাসন কেন পরিবর্তন আনতে পারছে না সরকার? এটাই তো বলতেছি আমরা, এখান থেকে চিহ্নিত করতে হবে গুপ্ত রাজনীতি, গুপ্ত যারা আছে তাদেরকে এখানে চিহ্নিত করে বের করতে হবে। কেন এই যে দুইটা উদাহরণ আমি দিলাম, এই মহিলাটাকে কেন জেলে নিয়ে যাওয়া হলো, শিরিন শারমিনকে কেন নিয়ে যাওয়া হলো? কারণ সরকারকে ডিফেম করার জন্য। সরকার তো নিন্দিত হয়েছে না, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কত লেখালেখি হয়েছে এবং কত লোক সরকারের নিন্দা করলো এই কারণে। তো নিন্দাগুলো তো পেয়ে গেল আগে, পরবর্তীতে আপনি কাজ করছেন, ভালো প্রশংসা পাচ্ছেন, কিন্তু আগে তো নিন্দাটা পেয়ে গেছেন। তাহলে এই নিন্দা কুড়ানোর জন্য একটা সেক্টরের কিছু লোক নিয়োজিত আছে, তারা সরকারকে ডিফেম করতে চায়। সরকারকে এই জন্যই বলছি যে বারবার সরকার তার মতো চলতে হবে। ইউনূসের রেখে যাওয়া প্রশাসন দিয়ে এই সরকার চলতে পারে।